কাঠের তৈরি করিডরের মেঝের ওপর কারো পা পড়তে সমগ্র করিডরটা রাতের নীরবতার চাদর ছিন্ন করে ভরে উঠল কর্কশ চর্মর শব্দে। গভীর রাতে শান্তি ভবনের দ্বিতীয় তলায় হঠাৎ হয়ে ওঠা এই শব্দে বাড়ির কেউ বিশেষ কিছু টের পেল কিনা জানা নেই, কিন্তু উঠোনের মাঝে শুকনো গাছের ডালে বসে থাকা একটা পেঁচা যেন এই শব্দে ভেতর পর্যন্ত কেঁপে উঠল। প্রথমে সে কর্কশ স্বরে কিছুক্ষণ চিৎকার করল, তারপর নিজের বিশাল ডানা প্রসারিত করে হঠাৎ হাওয়ার বুকে সাঁতরে কোথাও মিলিয়ে গেল অন্ধকারে। আকাশের বুকে জমে থাকা মেঘের আস্তরণ আরো ঘন হয়ে উঠেছে। বয়ে চলা হাওয়া ঠান্ডা হয়ে উঠেছে আগের থেকে অনেক বেশি, যা অস্থি সহ তার রজ্জু পর্যন্ত কাঁপিয়ে তুলছে থেকে থেকে। হালকা বৃষ্টির ফোঁটা কাঠের করিডরকে ভিজিয়ে ফেলেছে, ফলে করিডরের চড়মড় শব্দটা হয়ে উঠেছে আরো ভয়ঙ্কর। শান্তি ভবন নামটা যতই শান্তিপূর্ণ হোক, ভিতরের নিস্তব্ধতা যেন এক অজানা রহস্যের ভারে থমকে গিয়েছে নিজের স্থানে। দেয়ালে ঝোলানো পুরনো ছবি, কাঠের খুঁটির ওপর খোদাই করা জটিল নকশা, আর সেই দীর্ঘ ছাপোষা অন্ধকারে ডোবা করিডর, সব মিলিয়ে এক অদ্ভুত পরিবেশ করে তুলেছে। দ্বিতীয় তলার প্রথম ঘরের দরজায় হঠাৎ হওয়া এই শব্দটা ছাপিয়ে গেল কাঠের করিডরে ওই কর্কশ আওয়াজকে, এবং তা অনায়াসে নিজের স্থান গ্রহণ করলো ঘরের ভিতর। তারপর আবার নিস্তব্ধতা। নীরবতা এতটাই ঘন যে উঠোনের এক কোণায় নিরন্তর ডেকে যাওয়া ব্যাঙের আওয়াজ পর্যন্ত স্পষ্ট শোনা যাচ্ছে। কিছুক্ষণ পর ঘরের ভেতর কিছু নড়াচড়া হওয়ার শব্দ শোনা গেল। একটা টক করে আওয়াজ হলো, কেউ যেন আলো জ্বালানো চেষ্টা করলো, কিন্তু আবহাওয়া দেখে বিদ্যুৎ দপ্তর আগেই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে। দরজার ওপার থেকে এক নারী কণ্ঠে ভেসে এলো প্রশ্নটা, যেন এই ঘন নীরবতার মাঝে একটা ঝড় বয়ে গেল। সেই আওয়াজটা কিছুক্ষণ বাতাসে ভাসলো, তারপর নিঃশব্দে মিলিয়ে গেল ঘন অন্ধকারের মাঝে। জবাব না আসায় প্রতিটি মুহূর্ত আরো ভারী হতে লাগলো, আর ঘরের উষ্ণতা যেন মুহূর্তে কমে গেল অনেকটাই। বাইরের ঠান্ডা হাওয়া দরজার তলার ফাঁক আর কাঠের ফাটল দিয়ে অনবরত প্রবেশ করছিল ঘরের ভেতর, যার ধাক্কায় ঘরের হালকা জিনিসপত্রগুলো আস্তে আস্তে কেঁপে উঠছিল বারংবার। কে ওখানে? এইবারের কণ্ঠস্বর আরো কড়া হলেও তাতে একটা দ্বিধা ছিল স্পষ্ট। এটা হওয়া যে অস্বাভাবিক তা নয়, বরং এটা হওয়াই খুব স্বাভাবিক। একে তো সে এই বাড়িতে একা থাকে, আর দ্বিতীয়ত তখন রাত প্রায় 2:30। হঠাৎ আবার সেই শব্দ দরজায়, তবে এবার তা অনেকটা ধীরে আর অস্বাভাবিক, যেন কেউ নিজের ধারালো নখ দিয়ে আঁচড় কেটে চলেছে দরজার কাঠের ওপর বারবার। ঘরের ভেতর দাঁড়িয়ে থাকা সেই নারীর অস্বস্তি এবার স্পষ্টভাবে প্রকাশ পেল। প্রথমে সে কিছু একটা ভাবল,
তারপরে অনেকটা সাহস নিজের বুকে একত্র করে সে হাত বাড়ালো দরজার হাতলের দিকে। হাতলটা বেশ অদ্ভুত রকমের ঠান্ডা, যেন বরফে ডোবানো হয়েছিল সেটাকে। ধীরে ধীরে ঘোরাতে লাগলো সেটা। কাঠের পাটিগুলো কড়মড় করে উঠল আর দরজাটা সামান্য ফাঁক হয়ে গেল। বাইরে কিছুই ছিল না, কেবল ঘন অন্ধকার আর ভেজা বাতাসে স্যাঁতস্যাঁতে গন্ধ। সে ভুরু কুঁচকে দেখে নেবার চেষ্টা করল, কিন্তু করিডরের ঘন অন্ধকার তাকে যেন কিছুই দেখার অনুমতি দিল না। হালকা বাতাসে করিডরে টাঙানো হুইল চাইম দুলে উঠছিল আস্তে আস্তে। সেটার ক্ষণ ক্ষণ শব্দটা কেমন যেন অদ্ভুত লাগছিল, যেন কেউ সেটা নিজের হাত দিয়ে নাড়িয়ে দিচ্ছে বারবার। সে দরজাটা সম্পূর্ণ খুলে বাইরে বেরিয়ে দাঁড়ালো, আর এবার চারপাশটা আরেকবার ভালো করে দেখে নিল। কুয়ের ঘরে না কি জানি কি মনে হয়, হয়তো আমার জন্যই নাড়ছে। নিজেকে এই বলে বোঝানোর চেষ্টা করছিল, তখনই করিডোরের ছাদ থেকে কিছু চ্যাটচ্যাটে তরলের ফোঁটা তার কানের পাশে পড়ে গড়িয়ে নামতে লাগলো তার ঘাড়ের উপর থেকে নিচের দিকে। সে হাত বাড়িয়ে ঘাড় মুছে হাতের তালুটা নিজের সামনে আনলো। অন্ধকার এতটাই ঘন ছিল যে কিছুই স্পষ্ট বোঝা গেল না, কিন্তু সেই তরলের উষ্ণতা নিজের হাতের উপরে স্পষ্ট অনুভব করল সে। বৃষ্টি এখন মৃদু নয়, বরং ঝমঝমিয়ে পড়তে শুরু করেছে। হঠাৎ বজ্রের গর্জনের সঙ্গে এক ঝলক আলো করিডরকে আলোকিত করল, যার ফলে তার ছায়াটা ক্ষণিকের জন্য আছড়ে পড়ল করিডরের দেয়ালের উপরে, আর এর সাথেই তার হাত আর হাতের ওপর থাকা সেই কালচে আঠালো তরল হয়ে উঠল দৃশ্যমান। কিছুই বুঝতে পারল না সে তার হাতের তালু নিজের নাকের কাছে নিয়ে এলো, যার ফলে একটা তীব্র পচা গন্ধ তার শরীর কাঁপিয়ে দিল। রক্ত! ফিস ফিসে স্বরে কথাটা তার অজান্তেই তার মুখ থেকে বেরিয়ে এসে হারিয়ে গেল আঁধারের মাঝে। চকিতে সে মাথা তুলে করিডোরের ছাদের দিকে তাকালো, কিন্তু অন্ধকার এতটাই প্রবল যে সেখানে কিছুই দেখা গেল না। মেঘ আবার গর্জালো, আর সেই গর্জনের আলোর ঝলকে সে যা দেখল তাতে তার শরীর বরফের মতো জমে গেল। করিডরের ছাদ থেকে উল্টো হয়ে ঝুলে রয়েছে একটা 6-7 বছরের বাচ্চা মেয়ে। তার গায়ে রয়েছে নোংরাটে সাদা একটা ফ্রক, যার রক্তে ভিজে লাল হয়ে গিয়েছে। তার এক হাতে ঝুলছে একটা ছেঁড়া পুরনো পুতুল। তার 2 চোখ মণিহীন, সম্পূর্ণ সাদা, যেখানে সাদা ব্যতীত অন্য কোনো রঙের অস্তিত্ব পর্যন্ত নেই। তার ঠোঁটে ছড়িয়ে রয়েছে এক ভয়ঙ্কর হাসি, একটা এমন হাসি যা দেখলেই হৃদয় কেঁপে ওঠে। তার ডান গালে একটা গভীর ক্ষতর দাগ, যা গাল থেকে শুরু হয়ে কানের কাছে এসে শেষ হয়েছে। নারীটির নিঃশ্বাস যেন তার গলায় আটকে গেল। নিজের চোখের উপর বিশ্বাস হচ্ছিল না তার কিছুতেই। আবার এক ঝলক বিদ্যুৎ করিডরের ছাদ আলোকিত করল, আছড়ে ফেলল সমগ্র কিছুর ছায়া করিডরের অন্য প্রান্তে। না, কিছুই তো নেই ওখানে। এক দীর্ঘশ্বাস বেরিয়ে এলো তার মুখ দিয়ে, আর ঠিক তখনই পিছনে থেকে ভেসে এলো এক জোরে নিঃশ্বাসের শব্দ। তার চোয়াল শক্ত হয়ে গেল অনায়াসে। ধীরে ধীরে নিজের ঘাড় ঘুরিয়ে সে দেখল
ঠিক তার পিছনেই দাঁড়িয়ে আছে সেই একই মেয়ে যাকে সে কিছুক্ষণ আগেই করিডোরের ছাদ থেকে ঝুলতে দেখেছিল। আকাশের বুকে মেঘে মেঘে হওয়া ঘর্ষণ যেন আবার কিছুটা তীব্র হয়ে পড়ল, আর বজ্রপাতের আলোয় সে দেখতে পেল মেয়েটির এক হাতে সেই ছেঁড়া পুতুল আর অন্য হাতে একটা ধারালো কাঁচি, যেটির ধার থেকে টপ টপ করে ঝরে পড়ছে রক্ত। সেই রক্ত আর কাঁচির ধার বজ্রপাতের আলোয় চকচক করে উঠছিল বারবার। করিডোরের কাঠের খুঁটির ছায়া আছড়ে পড়ছে পাশের দেয়ালের উপর থেকে থেকে। কি হতে চলেছে বা হতে পারে তা তার বুঝতে সময় লাগলো না। না 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 না, আমার কাছে এসো না, দূরে দূরে থাকো, দূরে থাকো। এই ঠান্ডার মাঝেও দেখতে দেখতে ঘামের আবরণ অনায়াসে ভিজিয়ে ফেলল তাকে। তার হাঁটু কাঁপতে লাগলো। ঠিক তখন এক তীব্র চিৎকার, আর সেই বাচ্চা মেয়েটি সোজা ঝাঁপিয়ে পড়লো তার ওপর। কাটা গাল থেকে রক্ত টপ টপ করে পড়ছিল তার ফ্রকের ওপর। আবার ঠোঁটে ফুটে উঠল সেই হাসি। ঠোঁট আস্তে আস্তে নড়ে উঠল, আর এক কণ্ঠস্বর খুব ধীরে তার কানে ঢুকে হিম করে দিল গোটা শরীর। তারপর সেই ধারালো কাঁচির মাথাটা বিদ্যুতের আলো চকচক করে উঠল, আর তার সঙ্গে সেই কাঁচিতে লেগে থাকা রক্তের ফোঁটাটা টপ করে এসে পড়ল তার চোখে। আর তার সাথেই কাঁচিটা সোজা গিয়ে বিদ্ধ হলো তার গলায়। কিছুক্ষণ এক বিভৎস আর্তনাদ ভেসে উঠল, আর তারপর সব কিছু থেমে গেল, একদম নিস্তব্ধ। পেঁচাটা আবার এসে বসেছে গাছের ডালে। তার জল জলে চোখের সামনে পড়ে রয়েছে এক নিথর দেহ, যার শরীর থেকে গড়িয়ে পড়া চাপ চাপ রক্ত বৃষ্টির জলের সঙ্গে মিশে বিদ্যুতের আলোর আবরণে টলটল করে উঠছিল বারবার। হ্যাঁ, সস্তা তো হবেই, কিন্তু আমি বলবো একটু সাবধানে থেকো। কিন্তু এমন কেন বলছো বৌদি? মানে কারণ নজর টজর কিছু আছে নাকি বাড়ির উপর? কোনো প্রমোটার বা কিছু? না, এমন কিছু না। তবে তবে আরে দেখো মৃদুলা, আমিও এখানে নতুনই, আর যা শুনেছি তা সবই আমার শাশুড়ির কাছ থেকে। যদিও আমি নিজেও খুব একটা বিশ্বাস করি না এসব, কিন্তু বয়োজ্যেষ্ঠদের কথা অবহেলা না করাই ভালো, বুঝলে? আর সত্যি বলতে বিশ্বাস না করলেও আমিও কিছু অদ্ভুত অনুভব করেছি। আর যেহেতু তোমার বাড়িতে একটা ছোট বাচ্চাও আছে, তাই ভাবলাম তোমায় একটু সতর্ক করে দিই। আরে বৌদি বলো না কি ব্যাপার? দেখো সন্ধ্যা এসেছে, আমার উনিও এখনই আসবে। আসলে তোমরা যার কাছ থেকে এই বাড়িটা কিনেছ, সে একেবারেই এই বাড়িটা বিক্রি করতে চাইছিল না। অনেক প্রমোটার এসেছিল, অনেক ঝামেলা হয়েছিল, কিন্তু তার একটাই জেদ, সে এই বাড়ি বিক্রি করবে না। কারণ এই বাড়িটা ছিল তার বাবার শেষ চিহ্ন। সময়ের সাথে সে বৃদ্ধ হয়ে পড়ে। তার একটা মেয়ে আছে, অনিন্দিতা। অনিন্দিতা তার বাবার শারীরিক অবস্থা দেখে তাকে নিজের কাছে বেঙ্গালুরুতে নিয়ে যেতে চায়। প্রথমে না করলেও শেষমেশ তিনি রাজি হন, তবে একটা শর্তে, এই বাড়িতে দেখাশোনা করার কেউ না থাকলে এরা ধ্বংসস্তূপে পরিণত হয়ে যাবে। তাই অনিন্দিতাকে এই বাড়ি ভাড়ার ব্যবস্থাপনা আগে করতে হবে।
শর্তটা তার মন মানতে চাইছিল না ঠিকই, কিন্তু অগত্যা অনিন্দিতা রাজি হয়ে গেল। অনেক খোঁজাখুঁজির পর সে একজন মহিলা ভাড়াটিয়া খুঁজে পায় এই বাড়ির জন্য। নাম, হ্যাঁ, শালিনী। অনিন্দিতা তার সম্পর্কে খোঁজ নেয়। জানা যায় সে একজন সাংবাদিক। নিজের পরিচয়পত্রও দেখিয়েছিল অবশ্য। সবকিছু দেখে সন্তুষ্ট হয়ে অনিন্দিতা তাকে বাড়ি ভাড়া দেয় এবং সমস্ত কিছু বুঝিয়ে ব্যাঙ্গালুরু ফিরে যায় নিজের বাবাকে সাথে করে। কিন্তু একটা জিনিস ছিল যেটা কেউ জানতো না। শালিনীর প্ল্যান চিট করার শখ ছিল। প্ল্যান চিট মানে ওই খেলা যেটাতে ভূত ডাকতে হয়? হ্যাঁ, সেটাই। শালিনী একা থাকতো, তাই এসব করাটা তার জন্য সহজ ছিল, আর সেটা প্রতিদিনই করত। এমনই এক রাতে। 1 মিনিট, তুমি বললে এই কথাগুলো কেউ জানে না, তাহলে তুমি বা তোমার শাশুড়ি জানলো কিভাবে? তিনশো 50 সিসির ইঞ্জিনের বাইকটা যখন বিকট শব্দে বাড়ির সামনে এসে থামলো, তখন চারপাশে অন্ধকার নেমে এসেছে। বাইকের হেডলাইটের হলদে আলোয় উঠোনে উঠতে থাকা ধুলোর কণাগুলো কিছুটা ঝিলমিল করে উঠল, আর আলো নিভতেই তারা গায়েব হয়ে গেল একে একে। অহনা, অহনা কোথায়? অহনা? বাইক রেখে ঘরে ঢুকতেই মনোজের চোখ খুঁজতে লাগলো তার মেয়ে অহনাকে। কিছুক্ষণের মধ্যেই অহনা, যে তার বাবার পেছনে থাকা সোফাটার কোল ঘেঁষে লুকিয়েছিল, খিলখিল করে হেসে বাইরে বেরিয়ে এলো। এই তো। কথাটা বলতে বলতেই মনোজ 6 বছরের অহনাকে নিজের কোলে তুলে নিল। পাপাকে মিস করা হয় না বুঝি সারাদিনে? কি? হেসে হেসে অহনার গাল টিপে দিল মনোজ। অহনা ওর গলা জড়িয়ে ধরে বলল, হ্যাঁ মিস করি তো বাবা, খুব মিস করি। বেশ, তাহলে এটা নাও। আর বলো দেখি, মা কোথায়? এই কথা বলেই মনোজ নিজের পকেট থেকে চকলেট বার করলো আর সেটা বাড়িয়ে দিল অহনার দিকে। অহনা চকলেটটা হাতে নিয়েই ওর কোল থেকে নেমে পাশের ঘরের দিকে ছুটে গেল, আর যাওয়ার সময় ইশারায় দেখিয়ে দিল মা কোথায় আছে। আমি তোমাকে আগেই বলেছি, সবই আমি আমার শাশুড়ির কাছ থেকে শুনেছি। তবে উনি বলতেন শালিনীর সঙ্গে ওনার বেশ ভালো বন্ধুত্ব ছিল। একদিন গল্প করতে করতে শালিনী নিজেই বলেছিল সে রোজ প্ল্যান সেট করে। আচ্ছা, এখন বাকিটা মুক্তা, ছাদ থেকে কাপড় আনতে এত সময় লাগে নাকি? আসছি না। আচ্ছা মৃদুলা, বাকি গল্পটা আবার পরে বলবো, এখন চললাম। আর হ্যাঁ, অহনাকে একা রেখো না যেন। এই বলে মুক্তা তার হাতের কাপড়গুলো গুছিয়ে নিল। তারপর ওর শাড়ির আঁচলটা মাথায় ঘোমটার মতো ঠিক করে সিঁড়ি বেয়ে নিচে নেমে গেল। এদিকে মৃদুলার মনে যেন একটা অজানা অস্বস্তি বা বলা ভালো একরকম কৌতূহল জায়গা করে নিল। একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো তার মুখ থেকে। তারপর হাতে ধরা কাপড়গুলো গুছিয়ে নিয়ে সে পিছনে ফিরে তাকালো। আরে তুমি কখন এলে? অহনা বললো তুমি ওপরে আছো। সন্ধ্যে হয়ে গেছে তাই ডাকতে এলাম। তবে ইনি কে? মানে যার সাথে কথা বলছিলে? কে উনি? আরে উনি মুক্তা বৌদি। দুপুরে উঠোনে দেখা হয়েছিল, তখন কথায় কথায় বলেছিলাম যে আমরা নতুন এসেছি। এখন বিকেলে ছাদে কাপড় তুলতে গিয়ে আবার দেখা, তাই একটু গল্প করছিলাম। এলেই নতুন সখী জুটিয়ে নিলে। বাহ, তোমার তো মজাই ম্যাডাম। আর আমাকে দেখো, সেই পুরনো অফিস, সেই পুরনো কলিগ, আর সেই পুরনো বউ। মনোজের কথাটা শুনেই মৃদুলার চোখে যেন অভিমানের রাশি রাশি মেঘ জমে উঠল।
সে কিছু বলল না, শুধু একবার মনোজের দিকে তাকিয়ে আবার মুখ ঘুরিয়ে হাঁটা ধরলো নিচের দিকে। তুমি নিচে এসে মুখ হাত ধুয়ে নাও, আমি চা করে আনছি। মৃদুলার কণ্ঠে ছিল প্রশান্ত স্বর। মনোজ বুঝে ফেলল এটা ঝড়ের ঠিক আগের নীরবতা। সে হাসা থামিয়ে দিল এবং মৃদুলার হাত ধরে ওকে নিজের দিকে টেনে নিল। মৃদুলার হাত থেকে কাপড়গুলো পড়ে গিয়ে ছড়িয়ে পড়ল ছাদের মেঝেতে। মনোজ এক হাতে মৃদুলার মুখ তুলে ধরতেই দেখতে পেল ওর চোখে জমে থাকা অভিমানের সুবিশাল পর্বতের কণাগুলোতে এখন বাড়িধারা মুক্তোর মতো ঝলমল করছে। তুমি তো দেখছি একটু মজাও সহ্য করতে পারছো না। হ্যাঁ, পাগলি একদম। ও ম্যাডাম, আপনি যদি আমার মজাটাকে সত্যি ধরে নেন, তবে আমি যে জীবন্ত অবস্থাতেই কবরে চলে যাব। এদিকে তাকাও, এই যে এদিকে তাকাও। হ্যাঁ, অযথা অনুমান করো না শোনা। আরে ওই ইংরেজি প্রবাদটা শুনুন নাকি, ওল্ড ইজ গোল্ড। একটুখানি ঠাট্টা করলাম আর তুমি ধরেই নিলে। জানো না তুমি আমার কাছে কি? যাই হই না কেন, পুরনো তো বটেই। তা কখনো হয় নাকি? তুমি ওই যাই হই না কেন কি করে হবে শুনি? আমি যদি চন্দনের গাছ হই, তবে আমার ওই সুগন্ধিটা তো তুমি, যেটা ছাড়া আমি অর্থহীন। আমি কম্পমান সুরের তার হলে তুমি সেই তারে বয়ে চলা সুর। আমি বয়ে চলা ঝর্ণার জলের ধারা হলে তুমি মৃগ নয়নের চঞ্চলতা। তুমি থাক থাক, অনেক হয়েছে, এত তেল দেওয়ার দরকার নেই। নিচে চলো, অহনাও একা রয়েছে। তাছাড়া মুক্তা বৌদি বলেই গেছেন বাচ্চাকে একা রাখবে না। কেন? উফ, পরে বলবো, আগে নিচে চলো না। বেশ, আপনার যেরকম আদেশ দেবী। রাত তার গভীরতার দিকে এগিয়ে চলেছে। শান্তি ভবনের দ্বিতীয় তলার বারান্দার করিডোরের ছাদের সঙ্গে ঝুলে থাকা সেই উইন্ড চাইমটা হালকা হাওয়ায় ধীরে ধীরে দুলে চলেছে বারংবার, আর তার সুরেলা আওয়াজ মিছরির মতো বাতাসে মিশে যাচ্ছে। মনোজ আর তার পরিবার এখানে আসার আগে যারা এখানে ছিল তারা সবকিছু সরিয়ে নিয়ে গিয়েছিল। শুধু এই বেঞ্চাইন আর দ্বিতীয় তলার প্রথম ঘরে রাখা একটা পুরনো কাঠের দেরাজ বাদে। হয়তো এই দুই জিনিস তেমন কিছু গুরুত্বপূর্ণ ছিল না তাদের কাছে। একটাতে ছিল কিছু স্টিলের সরু পাইপ যা নীল রঙের গোলাকার পিভিসি বোর্ড থেকে দড়ির সঙ্গে ঝুলছিল, আর অন্যটার কাঠে তো ঘুম নিজের বংশ বিস্তৃত করেছে বেশ ভালোভাবে। শুরুর দিকে বাড়িতে এসে মনোজ এগুলো সরিয়ে ফেলতে চেয়েছিল বটে, কিন্তু মৃদুলা রাজি হয়নি, বিশেষ করে ওই উইন্ড চাইমটার জন্য। দিদি, আসতে চলো, না হলে মা বাবা জেগে যাবে। একটা ফিস ফিসে কণ্ঠস্বর দরজার ফাঁক গলে ঘরের ভেতরে ঢুকে পড়ল। তারপরেই শোনা গেল কাঠের সিঁড়িতে কারো নিঃশব্দ পায়ে চলার শব্দ। ছোটবেলা থেকে মৃদুলার ঘুম ছিল হালকা, তাই সামান্য শব্দেও তার ঘুম ভেঙে গেল অনায়াসে। উঠে দেখল মনোজ গভীর ঘুমে অচেতন, কিন্তু অহনা কোথাও নেই। ঘড়িতে রাত তখন 2:30। হঠাৎ তার বুক কেঁপে উঠল, চোখ ঘুরল খোলা দরজার দিকে, যেখান থেকে ঠান্ডা হাওয়া আর চাঁদের আলো ঘরের ভেতরে ঢুকছিল। মৃদুলা উঠে সোজা বাইরে রওনা হলো। অহনা, কোথায় গেলি মা? অহনা, অহনা। বলতে বলতে তার পা আপনা আপনি জোরে চলতে লাগলো, আর কিছুক্ষণের মধ্যেই সে দ্বিতীয় তলায় পৌঁছে গেল। এখানেও প্রথম তলার মতোই 3টি ঘর এক সারিতে ছিল। সেখানে সামনে করিডর আর
মোটা মোটা কাঠের খুঁটি দাঁড়িয়ে। অন্ধকার বেশ ছিল এখানে, তবে এতটাও না যে কিছু দেখা যাবে না। এখানকার পরিবেশটা অদ্ভুত, স্বাভাবিকের চেয়ে অনেকটাই আলাদা। এক অজানা নিস্তব্ধতা আর শীতলতা চারদিককে এমন ভাবে ঘিরে রেখেছিল যেন এক বিষধর সাপ ফনা তুলে বসে আছে। এক মুহূর্তের জন্য মৃদুলা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে গেল, তারপর নিজেকে সামলে আবার মুখ খুলল। তার ঠোঁট কাঁপতে কাঁপতে একটা শব্দ বেরোলো। অহনা? এক ঠান্ডা হাওয়ার ধাক্কা এসে মৃদুলাকে ছুঁয়ে গেল সহসা, এবং তারপর এই আওয়াজ কানে যেতেই তার ঘাড়ের লোম খাড়া হয়ে গেল। আতঙ্কের এক শীতল স্রোত গলিত বরফের মতো তার শিরায় শিরায় ছড়িয়ে পড়ল, কারণ এই আওয়াজ ছিল ঠিক অহনার মতো, অথচ যেন সেটা অহনার ছিল না, বরঞ্চ কারো অন্য ছদ্মবেশী গলা। অহনা? বলতে বলতে মৃদুলা ধীরে ধীরে করিডোরের ভেতরে প্রবেশ করল। সেখানে গিয়েই দেখতে পেল ফ্লোরে পড়া চাঁদের আলো আর খুঁটির ছায়ার সঙ্গে মিশে আছে আর একটা ছায়ার অবয়ব, একটা ছোট্ট মেয়ের ছায়া। সেই মেয়েটি বসে রয়েছে দুই খুঁটির মাঝে থাকা কাঠের পাটাতনের ওপরে, তার দুই পা নিজের ছন্দে অনবরত দোলাচ্ছে সে। মৃদুলা দ্রুত এগিয়ে গেল। মেয়েটার মুখ ছিল উল্টো দিকে। মৃদুলা ধীরে ধীরে তার কাঁধে হাত রাখল আর বলল, অহনা, তুমি এখানে এলে কিভাবে? মৃদুলার কণ্ঠে কাঁপুনি ছিল স্পষ্ট। তার গলা শোনা মাত্র মেয়েটির পা থেমে গেল। সামনের গাছে বসে থাকা পেঁচা চেঁচিয়ে উঠল আবার একবার, আর নিচের দুই ডানা ঝাপটে উড়ে হারিয়ে গেল আঁধারের মাঝে। হালকা বাতাসে উইন্ডচাইমটা নড়তে লাগলো টুংটাং শব্দে। মৃদুলার প্রশ্নের উত্তর তখনও মেলেনি। অহনা, নিচে চলো। এত রাতে তোমাকে এখানে কে আসতে বললো? আবার বলল মৃদুলা, কিন্তু এবারেও কোনো উত্তর এলো না, বরং মেয়েটা একটু নড়ল। তারপর ধীরে ধীরে তার মাথা এমন ভাবে ঘুরে গেল যেন কোনো পুরনো পাখার মতো ঘাড়ের হাড়গুলো মট মট শব্দ করে উঠল সহসা। তার দু চোখ ছিল একেবারে সাদা, ডান গালে ছিল এক কাটা দাগ, যেখান থেকে রক্ত ঝরে তার ফ্রক ভিজিয়ে দিচ্ছিল। মৃদুলার মনে হলো যেন তার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। তার গলা থেকে এক বিকট চিৎকার বেরিয়ে এলো সহসা। এই ভয়ঙ্কর স্বপ্ন থেকে আচমকা তার ঘুমটা ভেঙে গেল। হাঁপাতে হাঁপাতে মৃদুলা বিছানায় উঠে বসল। ঘড়ির কাঁটা তখন রাত 3টে বাজার ইঙ্গিত দিচ্ছে। তার গলা শুকিয়ে গিয়েছিল, সারা শরীর ঘামে ভিজে গেছে। ঘরের হলুদ আলোয় সে দেখল মনোজ আর অহনা ঘুমিয়ে আছে, যেন প্রাণ ফিরে পেল। ঘরের দরজাও তখনও ভেতর থেকে বন্ধ ছিল, যেমনটি ঘুমোতে যাওয়ার আগে করেছিল। মৃদুলা একটু স্বস্তির নিঃশ্বাস ফেলল। ঠিক তখনই কেউ যেন জোরে দরজা ধাক্কালো। মৃদুলা বিছানা থেকে নামতে যাচ্ছিল, ঠিক তখনই কেউ তার হাত চেপে ধরল। ঘুরে দেখল মনোজ জেগে আছে।
মনোজ বলল, এই এত রাতে কোথায় যাচ্ছ? আর অহনা কোথায়? না, সেটা এখানে। বলতে বলতে মৃদুলার চোখ গেল বিছানার মাঝখানে, আর সে কথা শেষ করতে পারল না। কারণ যে অহনাকে সে ঠিক এই মুহূর্তে তাদের মাঝখানে ঘুমোতে দেখেছিল, সে এখন আর সেইখানে নেই। তার গলা আবার শুকিয়ে গেছে, তার চোখ একবার বিছানার মাঝখানে, একবার মনোজের দিকে। আবার দরজায় কড়া নাড়ল কেউ। দুজনেই উঠে গিয়ে দরজা খুলল, আর দেখল অহনা দাঁড়িয়ে আছে দরজার বাইরে। তার এক হাতে একটা পুরনো ছেঁড়া পুতুল, আর অন্য হাতে সে তার চোখ ঘষছে। অহনা, তুমি বাইরে গেলে কিভাবে? আর এই পুতুলটা তোমাকে কে দিল? এত দিদি দিল। উভয় প্রশ্নের উত্তরে সে শুধু এইটুকুই বলল, তারপর চুপচাপ বিছানায় এসে শুয়ে পড়ল নিজের মতো। এদিকে মৃদুলা আর মনোজের মনে তখন একটি প্রশ্ন, যদি দরজা ভেতর থেকে বন্ধই ছিল, তাহলে অহনা বাইরে গেল কিভাবে? আর যদি গিয়েও থাকে, তাহলে দরজা আবার ভেতর থেকে বন্ধ হলো কিভাবে? কি করছো বৌদি? আজ বিকেলেও দুজনের আবার ছাদে দেখা। মৃদুলা অস্ত যাওয়া সূর্য দেখতে খুব পছন্দ করে। গোধূলি বেলার শেষে সূর্য কিভাবে একেবারে লাল হয়ে ধীরে ধীরে ঢেকে যায় এবং তারপর ধীরে ধীরে অন্ধকার চারপাশে ছড়িয়ে পড়ে, সেটা তার দেখতে খুব ভালো লাগে। মুক্তা কিছু একটা ভাবছিল। মৃদুলা কখন যে ছাদে এসেছে সেটা সে বুঝতে পারেনি। মৃদুলার কথা শুনে চমকে উঠল মুক্তা। ও মৃদুলা, কখন এলি? বৌদি, কি ব্যাপার? তুমি কিছু ভাবছিলে? আমি ডাক দিয়ে মনে হয় ভুল করেছি। আরে না না, বলো তো। বলবে তো তুমি বৌদি? কাল যা বলছিলে সে কথা তো পুরো বলনি এখনো। ও, পরে কখনো বলবো মৃদুলা। আরে বৌদি, এমন অর্ধেক গল্প শুনে আমার পেট একেবারে গোলমাল শুরু করে। এখনো বলো, কি হয়েছিল? মৃদুলার কথা শুনে মুক্তা তার জায়গা থেকে উঠে ছাদের প্রান্তে মৃদুলার কাছে চলে এলো। এখন যেটুকু শুনলাম, ওই রাতে শালিনী আবার প্ল্যান চেট করেছিল, কিন্তু এইবারের প্ল্যান চেট আগের সবগুলোর থেকে আলাদা ছিল। এতে আত্মা তো এসেছিল, কিন্তু তাকে ফেরত সে আর পাঠাতে পারেনি, আর ওই জন্যই ওই রাতে তার ভয়ঙ্কর মৃত্যু ঘটেছিল। শুনেছি পরের দিন পুলিশের তদন্তে ওর বাড়ি থেকে অনেক কালো জাদুর সামগ্রী পাওয়া গিয়েছিল, যার ফলে পুলিশ বাড়িটা সিল করে দিয়ে গিয়েছিল। কিছু মাস আদালতে মামলা চলেছিল, তারপর ওই বাড়ি আবার খুলে দেওয়া হয়। অনিন্দিতা এবার এসবের জন্য অনেকটাই ফেড আপ হয়ে গিয়েছিল, তাই আর থাকেনি। অন্যদিকে তার বাবা গত হয়েছেন, তাই সে সিদ্ধান্ত নিল ওই বাড়ি বিক্রি করবে। যেমন বাবা তেমন কাজ। প্রথমে কোনো ক্রেতা না পেলেও পরের দিকে একটু কম দামে বিক্রি করে দিল এক প্রমোটারকে। কিছুদিন পর প্রমোটারের পরিবার এখানে থাকতে এসেছিল, কিন্তু এক সপ্তাহের মধ্যেই জানি কি হয়েছিল, তার স্ত্রী এবং 2 সন্তান রহস্যময়ভাবে মারা যায়। নিজের প্রিয়জনদের এমন মর্মান্তিক মৃত্যু সহ্য করতে না পেরে সেই বাড়ি তোমাদের কাছে বিক্রি করে দিয়েছিল। শুনেছি, আর আমি নিজেও দেখেছি, এই বাড়িতে একটা বাচ্চা মেয়ে থাকে। সে কে এবং কোথা থেকে এসেছে তা কেউ জানে না। আমার শাশুড়ি বলেন এটা সেই আত্মা যাকে শালিনী শেষবার ডেকেছিল,
এবং ফিরিয়ে পাঠাতে পারেন। আরে মুক্তা, ওই দেখো সন্ধে হয়ে যাচ্ছে, সন্ধে দিতে হবে না নাকি? নাকি চাঁদে আজকে সারা রাতটা কাটাবে? আসছি মা। ঠিক আছে, আসছি। আর হ্যাঁ, একটা কথা আবারও বলি, অহনাকে কখনো একা ছেড়ে দিও না। শুনেছি কেউ একা থাকলেই নাকি সে প্রথমে নিজের প্রভাব তার উপরেই ফেলে। মৃদুলার সঙ্গে কথা বলে মুক্তা নিচে চলে গেল, কিন্তু সন্ধ্যার অন্ধকার যেন ধীরে ধীরে মৃদুলার মনে ঢুকে পড়ছিল। তার চোখের সামনে পরশু রাতের দৃশ্য আবার চলে আসলো। পরশু বিকেলে সে অহনাকে একা ছেড়ে দিয়েছিল ঘরে, যখন সে কাপড় তুলতে ছাদে এসেছিল। সেই কারণে কি? আর আজও তো। এই চিন্তা মৃদুলার মাথায় আসতেই তার বুকে ধক করে একটা ধাক্কা দিয়ে উঠল। আর দেরি না করে সে সরাসরি নিচের দিকে দৌড়ে চলে গেল। চোখের পলকে এক এক করে সিঁড়ি নামতে নামতে সে দ্বিতীয় তলায় এসে পৌঁছলো। তৃতীয় তলা থেকে নিচে নামতে গিয়েই দিদি এবার তুমি লুকো, আমি তোমাকে খুঁজবো। হ্যাঁ, খুব নরম গলায় বলা কথাটা বাতাসে ভেসে মৃদুলার কানে এসে পৌঁছলো। তার কান যেন শিকারীর মতো সতর্ক হয়ে উঠল। মৃদুলার পা যেন থেমে গেল সেইখানেই। এই শব্দটা দ্বিতীয় তলার প্রথম ঘরটা থেকে এসেছিল। অন্ধকার এখন আরো ঘনীভূত হতে শুরু করেছে। ধীরে ধীরে চলা বাতাসের সাথে তাল মিলিয়ে করিডোরের ছাদে ঝুলতে থাকা উইন্ড চাইমটা আবার দুলতে শুরু করেছে, যার মিষ্টি সুর বাতাসে ভর করে এসে পড়ছিল মৃদুলার কানে। মৃদুলা কিছু ভাবল, আর একটু পরেই সোজা অন্ধকার ঘরের মধ্যে চলে গেল। ভিতরটা সম্পূর্ণ অন্ধকার, আর তার মধ্যে ফিস ফিস করে কিছু আওয়াজ বারবার উঠে আধারের মাঝে যেন হারিয়ে যাচ্ছিল। অহনা, তুমি এখানে কি করে এলে? দিদির সঙ্গে। কোন দিদি? আর তুমি কোথায়? সামনে এসো। না না, আমি এখন দিদির সাথে খেলছি, পরে আসবো মা। অহনা, তোমার কি একটা কথা একবারে বুঝতে সমস্যা হয়? আসতে বলছি তো তোমায়। না বললাম তো, একবার বললে বুঝতে পারো না? অহনার কণ্ঠ থেকে তার স্বর বেরোলো বটে, কিন্তু মনে হচ্ছিল যেন অহনার ভেতর থেকে অন্য কেউ আর একজন কথা বলছে। প্রথমে মৃদুলা একটু থমকে গেল। তারপর সে কিছু একটা বলতেই যাচ্ছিল, ঠিক তখনই দুটি হাত অন্ধকার থেকে এগিয়ে এসে তাকে জোরে ধাক্কা দিল। মৃদুলা ছিটকে গিয়ে দরজার কাছে পড়ে গেল এবং মাথায় আঘাত পেয়ে সে সেখানেই অজ্ঞান হয়ে গেল। চেতনা ফিরতেই মৃদুলা মৃদু শব্দ করতে করতে চোখ খুলল। তখন রাত হয়ে গিয়েছে। চারপাশে ঝিঁঝি পোকার গানের শব্দ। তার মাথার উপর জ্বলতে থাকা বাতির নিচে তার নজরে পড়ল মনোজের চিন্তিত মুখটা। মনোজ, মনোজ, অহনা, অহনা কোথায়? খুব ধীরে ধীরে বলার চেষ্টা করে মৃদুলা উঠে বসল। নিজের জায়গা থেকে উঠতেই সে দেখল তার বিছানার পাশে মুক্তা একটা পুরনো চেয়ার ধরে বসে আছে। ডাক্তার বেশ কিছুক্ষণ আগে এসে তার মাথার আঘাত সাফ করে ব্যান্ডেজ বেঁধে দিয়ে গিয়েছে। আস্তে আস্তে, চিন্তা করো না, অহনা পাশের ঘরে ঘুমাচ্ছে। তোমার অবস্থা দেখেও খুবই কাঁদছিল, তাই নেহাতি সে তো ঠিক সময় বৌদি এসে গিয়েছিল, তাই উনি ডাক্তারকে ডাকলেন আর অহনাকেও। যাই হোক, আচ্ছা
তুমি ওপরে এই 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 অন্ধকারে কি করতে গিয়েছিলে বলো তো মৃদুলা? ঠিকভাবে চলাফেরা করতে হয় তো নাকি? হ্যাঁ, আর সন্ধ্যেবেলায় কাঁচি সাঁতে নিয়ে কি করছিলে তুমি, আর সেটা ওই দ্বিতীয় তলা অন্ধকারে? হ্যাঁ, ও কিছু না দাদা, ছাড়ুন না, যা হয়ে গেছে হয়ে গেছে। আচ্ছা মৃদুলা, আমি আসি এবারে। চাই দেখি, বাড়িতে অনেক কাজ বাকি আছে। তোমার চিৎকার শুনেই ছুটে আসা, জ্ঞান এসে গেছে যখন আর চিন্তা নেই। বলতে বলতে মুক্তা তার জায়গা থেকে উঠে তার বাড়িতে চলে গেল। মনোজ এবার মৃদুলার দিকে তাকালো। তার মুখের অবস্থা কিছুটা বিবর্ণ ছিল, হয়তো মনোজের বকাবকি করার কারণে, অথবা ঠিক বুঝতে পারল না মনোজ। মৃদুলার মুখে এক অদ্ভুত ভয় ফুটে উঠেছে। মনোজ তাকে বসিয়ে রেখে অন্য ঘরে অহনাকে জাগাতে চলে গেল। মনোজ চলে যাওয়ার পর মৃদুলার চোখ পড়ল তার বিছানার পাশে টেবিলের উপর, যেখানে একটা পুরনো ডায়েরি রাখা ছিল। মৃদুলা কিংবা মনোজ কারোরই কখনো ডায়েরি লেখার শখ ছিল না, তবে মৃদুলা ডায়েরি পড়তে খুব ভালো লাগতো। মৃদুলা হাত বাড়িয়ে সেই টেবিল থেকে ডায়েরিটা তুলে নিল। আরে এটা, আরে আজ যখন বাড়ি এসেছিলাম তখন ভাঙাচোরা বালাকে সঙ্গে নিয়ে এসেছিলাম আমি, ওই যে ওই ঘুম ধরা ড্রয়ারটা বিক্রি করার জন্য। তা বিক্রির সময় এই ডায়েরিটা দেখতে পেলাম। আগে ভাবলাম এটাও বিক্রি করে দিই, তারপর মনে পড়লো তুমি তো আবার ডায়েরি পড়তে ভালোবাসো, তাই রেখে দিলাম। আচ্ছা, বেশ, তুমি পড়ো এটা। আর অহনা বাবু, তুমি মায়ের পাশে বসো, কেমন? একদম দুষ্টুমি না, ঠিক আছে? মায়ের কিন্তু খুব শরীর খারাপ। আমি বাইরে থেকে খাবার নিয়ে এসে চট করে ফিরে আসছি, ঠিক আছে? অহনাকে নিয়ে ঘরে ঢোকার সাথে সাথেই মনোজ এত সব কথা বলে আবার বাইরে চলে গেল। অহনা চুপচাপ তার মায়ের কোলের কাছে এসে শুয়ে পড়ল, আর মৃদুলা তার হাতে ধরে থাকা পুরনো ধুলো মাখা ডায়েরিটা তার চোখের সামনে মেলে ধরল। ডায়েরির প্রথম পাতায় বড় বড় অক্ষরে লেখা আছে একটি নাম, অনিন্দিতাস লাইফ। নামটা পড়ে মৃদুলা কিছুটা ইতস্তত করল। তারপর কি মনে হতে সে ডায়েরির এক এক পৃষ্ঠা মনোযোগ দিয়ে পড়তে শুরু করলো। এভাবেই যে কখন সময় চলে গেল সেটা সে বুঝতে পারল না। মৃদুলা যখন ডায়েরি পড়া শেষ করলো তখন তার কপালে বিন্দু বিন্দু ঘাম, যা ঘরের মাঝে জ্বলতে থাকা হলুদ রঙের আলোতে চকচক করে উঠছিল বারবার। মনোজ ইতিমধ্যে খাবার নিয়ে ফিরে এসছে। এই কি হলো, গরম লাগছে? হ্যাঁ, না না, তোমরা দুজন খাও, আমি আসছি। আরে এখন তুমি আবার কোথায় যাচ্ছ? না, আসছি এখনই। সে মনোজকে সংক্ষিপ্ত উত্তর দিয়ে বিছানা থেকে নেমে চলে গেল। দেখতে দেখতে কতটা সময় কাটলো সেটা বোঝা যাচ্ছে না। মনোজ মৃদুলার আসার অপেক্ষা করতে করতে খাবারের থালা সাজিয়ে বসেছিল। হঠাৎ মনোজের কানে এলো মৃদুলার চিৎকার, যা ভেসে এসেছে দ্বিতীয় তলা থেকে। মনোজ দ্রুত দ্বিতীয় তলার দিকে ছুটে গেল। সেখানে গিয়ে যা দেখলো তা দেখে তার শরীর ঠান্ডা হয়ে গেল। মৃদুলা পড়ে গিয়ে মাথায় আঘাত পাওয়ার পর মনোজ সেখানে লাইট লাগিয়েছিল। এখন সেই আলোতে সে তার স্ত্রী মৃদুলাকে পরিষ্কার দেখতে পাচ্ছিল, যে করিডরের ধারে দাঁড়িয়ে দু হাতে ওই উইন্ড চাইমটা ধরে রেখেছিল, যেন সেটাকে এবার সে সেখান থেকে খুলে ফেলে দিতে চাইছিল। আর একটি তৃতীয় হাত
করিডরের ছাদ ফাটিয়ে মৃদুলার গলা চেপে ধরেছিল সজোরে, তাকে থামানোর তাগিদে। মনোজ নিজেকে সামলে মৃদুলার কাছে এসে নিজের সমগ্র শক্তি একত্র করে তাকে মুক্ত করলো ওই পৈশাচিক বাঁধন থেকে। আর ঠিক তখনই সেই উইন্ড চাইমটা ভেঙে পড়ল, আর তার ঝনঝন শব্দ পুরো বাড়িতে ছড়িয়ে পড়ল নিমেষে। সঙ্গে সঙ্গে করিডরের ছাদের অন্ধকারে এক 6-7 বছরের মেয়ের মুখ দেখা গেল। তার কাটা গালের মধ্যে থেকে পচে যাওয়া কালো রক্ত মাংস গলে টপ টপ করে পড়ছিল মাটিতে। মনোজ আর মৃদুলা দুজনেরই প্রায় শ্বাসরুদ্ধ হয়ে গেল। নিগত শ্বাসটা বেরিয়ে আসতে গিয়েও দলা পাখি আটকে গেল গলার মাঝে। মৃদুলার মনে হতে লাগলো যেন তার স্বপ্ন বাস্তবতার রূপ নিয়ে তাদের সামনে এসে দাঁড়িয়েছে। সেই মেয়েটা ধীরে ধীরে ছাদের সাথে উল্টোভাবে হামাগুড়ি দিতে দিতে একটা খুঁটির সাহায্যে নিচে নেমে এলো অতি সন্তর্পণে। সিঁড়ির তলার লাইটটা কিছুক্ষণ দপদপ করতে করতে হঠাৎ নিভে গেল। বাতি নিভে যাওয়ার আগে তার শেষ আলোর মধ্যে ওই মেয়ের হাতে ধরা কাঁচিটা আবার একবার ঝলকে উঠল। মৃদুলা আর মনোজের দ্রুত শ্বাসের মধ্যে এখন লোহার কাঁচির কচকচ শব্দ বারবার শোনা যেতে লাগলো। মেয়েটি দুজনের কাছে চলে এলো এবং ধীরে ধীরে কাঁচি উঠিয়ে একটা বীভৎস হাসি হেসে তাদের দিকে ছুঁড়ে দিল কাঁচির তীক্ষ্ণ ফলাটা। কিছু একটা ভেঙে যাওয়ার শব্দ এবং সবকিছু একেবারে শান্ত হয়ে গেল। 1, 2, 3। বোধহয় 3 সেকেন্ড পরে মৃদুলা তার চোখ খুলল। সামনে কিচ্ছু নেই, শুধুই অন্ধকার। অন্ধকারে তার চোখ মনোজের হাতের দিকে গেল। তখন সে অন্ধকারের মধ্যেই বুঝতে পারল তার হাতে ছিল সেই উইন্ড চাইমটা, যেটা মনোজ অন্ধকারে পেয়ে ভেঙে ফেলে দিয়েছিল। দুজনের ধরে যেন প্রাণ ফিরে এলো। যে শ্বাসটা এতক্ষণ প্রায় আটকে ছিল বুকের মাঝে, তা একসাথে বেরিয়ে এলো আধারের মাঝে। তাদের সামনে এখন কেউ নেই, আছে কেবল অন্ধকার। দুজনেই বোধহয় কিছু সময়ের জন্য স্বস্তির নিঃশ্বাস নিয়েছিল, কিন্তু এরই মধ্যে নিচের ঘর থেকে অহনার চিৎকার ভেসে এলো দ্বিতীয় তলায়। নিমেষে তারা একসাথে দৌড়ে গেল নিচের দিকে। সেখানে গিয়ে যা দেখলো সমস্তটাই সম্পূর্ণ অপ্রত্যাশিত। তাদের চোখের সামনে দাঁড়িয়ে ছিল মুক্তা, যার এক হাতে ধারালো ছুরি আর অন্য হাতে অহনার চুল টেনে ধরে থাকা মাথা। মনোজ আর মৃদুলা বুঝতে পারছিল না কি করবে। মুক্তা কিছু একটা বিড়বিড় করছিল, সম্ভবত কোনো একটা মন্ত্র। মনোজ সামনে এগোতে যাচ্ছিল, কিন্তু একটা কুটিল হাসি হেসে মুক্তা অহনার চুল আরো সজোরে টেনে ধরল। অহনা চিৎকার করে উঠল। দুজনেই নির্বাক হয়ে দেখে যাচ্ছিল। হঠাৎ মুক্তার পেছনে একটা কালো ছায়া জমে উঠল। তার হাতে সেই কাঁচি আবার ঝলমল করে উঠল। ঘরটা ভরে উঠল ক্যাচ ক্যাচ শব্দে। আর তারপর ঘরের সাদা দেয়ালে উড়ে এসে চেপে বসলো রক্তের একটা কালো ছাপ। মুক্তার পুরো শরীর ছটফট করতে করতে মাটিতে পড়ে গেল
এবং কিছুক্ষণের মধ্যে তার রক্তাক্ত দেহ নিথর হয়ে পড়ল। পুরো মেঝে তার রক্তে ভিজে গেল। অন্যদিকে অহনা মাটিতে পড়ে যাওয়ার সাথে সাথে অচেতন হয়ে পড়ল। গ্রীষ্ম চলে গিয়ে শীত আসছে। মনোজ এবং মৃদুলা দুজনেই নিজেদের ঘরে দ্বিতীয় তলার করিডোরে বসে সূর্যের আলো উপভোগ করছিল। এমন সময় মনোজ বলল, আচ্ছা মৃদুলা, আমাকে একটা কথা বলো তো। সেই সেই সন্ধ্যায় তুমি কিভাবে জানলে যে গন্ডগোলটা ওই উইন্ডচাইমে আছে? তুমি তো সরাসরি সেটাকে ফেলে দিতে গিয়েছিলে, তাই না? অনিন্দিতার ডায়েরি থেকে। আমি তোমাকে সে গল্প বলেছিলাম না, যা মুক্তা বলেছিল। কিন্তু যখন আমি ডায়েরি পড়লাম তখন বুঝলাম শালীন নামে কেউ ছিলই না। অনিন্দিতার বাবার অস্বাভাবিক মৃত্যুর পর ব্যাঙ্গালোর থেকে এখানে এই বাড়িতে চলে এসেছিল। অনিন্দিতার প্ল্যানচেটের খুব শখ ছিল এবং এই কারণে সে তার বাবার আত্মাকে ডাকতে অনেক চেষ্টা করেছিল, কিন্তু সবকিছু ব্যর্থ হয়েছিল। তারপর একদিন সে জানতে পারে যে মুক্তা আর তার শাশুড়ি তন্ত্রবিদ্যা জানে। সে তাদের সাথে কথা বলে আর তারা অনিন্দিতাকে উইন্ডচাইম দেয়। বলেছিল যে যখন তখন এটা বাতাসে বাজবে, তখন তখন সে তার বাবাকে কাছে পাবে। কিন্তু তারা এতে এক শিশুর আত্মাকে বন্দি করে দিয়েছিল। যখন যখন এটা বাজত, ওই আত্মা জেগে উঠত। আর তারপর অনিন্দিতা সব বুঝে গিয়েছিল, কিন্তু সে এটা ভাঙতে বা সরাতে পারেনি। যখন যখন সে এটাকে সরানোর চেষ্টা করেছিল, কেউ না কেউ বাধা দিত এবং শেষ পর্যন্ত তার মৃত্যু হয়। তারপর পুলিশ, প্রমোটার, হ্যাঁ প্রমোটার, আসলে এই প্রমোটার বাড়ি কেনেনি, বরং এটা দখল করেছিল। এটা আমি পাশের বাড়ির লোকদের কাছ থেকে জানতে পেরেছিলাম। আচ্ছা আচ্ছা, কিন্তু যদি মুক্তা সেই আত্মাটাকে বন্দি করে থাকতো, তবে সে কেন তাকে মেরে ফেললো? এই ধরনের আত্মাকে হাকিনি বলে, যেটি তান্ত্রিকরা অন্যদের মেরে ফেলতে পাঠায়। কিন্তু যদি সে ওই ব্যক্তিকে মারতে না পারে, তবে সে নিজেই তাকে মেরে দেয় যে তাকে পাঠিয়েছিল। বাবা, অনেক কিছু জেনে গিয়েছো দেখছি তুমি এইসব বিষয়ে। হ্যাঁ, কি ব্যাপার? এবার তোমার স্ত্রীর এই একটু জ্ঞান না থাকলে কি চলে? দুজনেই একে অপরের সাথে কথা বলছিল। এমন সময় অহনা দৌড়ে এসে তাদের কাছে দাঁড়ালো। তারা অহনার দিকে তাকিয়ে দেখল তার হাতে ধরা একটা উইন্ডচাইম, যার রডগুলো সূর্যের সোনালি আলোতে চকচক করে ঝলমল করছিল বারবার। শেষ হলো আমাদের আজকের গল্প উইন্ড চাইম। রচনা বাপন দাস, কণ্ঠাভিনয় ছিল মুনমুন, দেবশঙ্কর, পুবালিনা সামন্ত, শ্রাবণী বাসু, মানসী চ্যাটার্জি এবং কথক সায়ক। পোস্টার ডিজাইন আর মিউজিক করেছে ভঞ্জস আর্ট। এডিটিং আর ডিরেকশনে ছিল সায়ক। শেষ হলো মজলিসি আড্ডার ঠিক অরিজিনালসের দ্বিতীয় পরিবেশনা। কেমন লাগলো জানাতে ভুলবেন না কিন্তু। আর যদি কেউ নতুন লেখক বা লেখিকা থাকেন যারা গল্প দিতে চান, তারা অবশ্যই গল্প পাঠান। আমরা সানন্দে সেই গল্প উপস্থাপনা করার চেষ্টা করব। তাহলে আজকের মতো আসি, আবার সামনের সপ্তাহে নতুন গল্প নিয়ে আসব। ততক্ষণ হাসতে থাকুন, রোমাঞ্চিত হতে থাকুন এবং সুস্থ থাকুন। আর সব শেষে সকল শ্রোতাদেরকে জানাই শুভ বিজয়ের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা।